আচ্ছা স্যার, আজকে তো আমরা রয়েছি আনন্দবাবুর সাথে এবং আমাদের সাথে রয়েছেন প্রবীরবাবুও। তো আমরা আজকে সন্ধেবেলায় একটা সুন্দর আড্ডা করব আমাদের প্রণম্য মাস্টারমশাই প্রেসিডেন্সি কলেজের জিওলজির ডক্টর অজিত সাহা, হ্যাঁ, বা অজিত বাবুর সম্পর্কে, ডক্টর এ কে সাহা সম্পর্কে। তো আনন্দবাবু এবং প্রবীরবাবু দুজনেই অজিত সাহাকে পেয়েছেন, ডক্টর অজিত সাহাকে পেয়েছেন মাস্টারমশাই হিসেবে, এবং আনন্দবাবু ওনাকে অ্যাজ এ কলিগ ও সহকর্মী হিসেবেও পেয়েছেন। তো আমরা প্রথমে আনন্দবাবুর কাছে চলে আসছি। স্যার, প্রথম ছাত্র হিসেবে আপনারা কীরকম দেখেছিলেন ডক্টর সাহাকে, এবং কোনো ঘটনা যদি আপনার মনে পড়ে? ডক্টর সাহার সঙ্গে শিক্ষক ছাত্র হিসেবে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, তারপরে সহকর্মী হিসেবে তো আছেই। সেই দীর্ঘদিনের আমি দেখতে পেয়েছি ডক্টর সাহা যে বিষয়টা পড়াতেন, পেট্রোলজি, পেট্রোজেনেসিস, সেটাতে ওর কাছে ক্লাস করার পর সত্যি কথা বলতে কি বই পড়ার আর দরকার হতো না। তখন টেক্সট বুক এত ছিল না, কিন্তু যেটুকুন উনি ক্লাসে পড়াতেন, এবং ওর একটা অদ্ভুত ক্ষমতা ছিল, উনি যা বলতেন, যা পড়াতেন সমস্তটা বোর্ডে লিখতেন। ফলে মানে ওর ক্লাস করা হয়ে গেলে পেট্রোলজি সম্বন্ধে আর নতুন করে কিছু জানার দরকার হতো না। আমার একটা কথা, এটা বলা উচিত নয়, কিন্তু আমার মনে পড়ে যে আমরা যখন এমএসসি পড়তে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গেছি, সেখানে পেট্রোলজি পড়াতেন প্রফেসর অনিরুদ্ধ দে। তো সেই ক্লাসগুলো আমাদের তখন সুপারফ্লুয়াস মনে হতো, কারণ এইগুলো সমস্ত আসপেক্ট আমরা বিএসসিতে ডক্টর সাহার কাছে এসেছি, এবং ওর সঙ্গে ছাত্র হিসেবে ফিল্ডে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। একদম জিওলজিতে নিবেদিত প্রাণ, বিয়ে থা করেননি, শুধু জিওলজি নিয়েই থাকতেন, এবং উনি ওর স্টেটাসের জন্য প্রেসিডেন্সি কলেজের অ্যানালিটিক্যাল ল্যাবরেটরিকে যেখানে নিয়ে গেছেন, একটা আন্ডার গ্র্যাজুয়েট কলেজ যেখানে পার্টলি পোস্ট গ্র্যাজুয়েট পড়ানো হয়, সেখানে একটা ইন্ডাকটিভলি কাপল অ্যাটমিক এমিশন স্পেকট্রোমিটার এবং একটা থার্মাল আয়নাইজেশন মাস স্পেকট্রোমিটার, এইটা সেট আপ করা এই ল্যাবরেটরিতে, সেটা ওর একটা হারকিউলিয়ান কাজ বলে আমরা মনে করি। দুঃখের বিষয়, এই দুটো অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টের কোনোটাকেই আমরা পুরোপুরি ব্যবহার করতে পারিনি, নানান সমস্যা ছিল, সেটা ঠিক বলার জায়গা এখানে নয় কি কি কারণে হয়নি। কিন্তু এটা যে হয়েছিল, মানে কয়েক কোটি টাকার একটা ল্যাবরেটরি সেট আপ হয়েছিল প্রেসিডেন্সি কলেজে, এটা রিমার্কেবল। এইটা যখন হচ্ছে তখন কিন্তু আমি পাশ করে দুর্গাপুরে 6 বছর চাকরি করে অলরেডি প্রেসিডেন্সিতে চলে এসেছি। 1980 সালে আমি এসেছি। এখন ডক্টর সাহা তখন হেড, কতগুলো ছোটো ছোটো ঘটনা মনে পড়ে। ডক্টর সাহা যে কারণেই হোক, উনি সমস্ত কাজ নিজে করতে ভালোবাসতেন। মানে কাউকে হয়তো একবার বললেন, সে যদি একটু দেরি করলো, হঠাৎ বলে নিজে করে ফেললেন। একটা দিনের ঘটনা মনে আছে, তখনও উনি হেড হননি, তখনও ডক্টর ব্যানার্জি হেড। কোনো একটা ব্যাপারে একটা কাজ ডক্টর সাহেব কাউকে বলেছিলেন, সে করে, উনি এসে ডক্টর ব্যানার্জিকে কমপ্লেন করছেন, এই কি এরকম এরকম করে হয় নাকি, হ্যাঁ আপনি ওকে ছাড়বেন না তো, ভালো করে ধমকে দিন। ডক্টর ব্যানার্জি মৃদু হেসে বললেন, অত্যন্ত স্বল্পভাষী মন্দভাষী ছিলেন, বললেন, অজিত, তুমি যখন হেড হবে তখন ডিপার্টমেন্টটা তুমি তোমার মতো করে চালিও, এখন আমাকে আমার মতো করে চালাতে হবে। ডক্টর সাহেব আর কিছু বলতে না পেরে বেরিয়ে চলে গেলেন। এটা মনে আছে আমাদের। আর আমরা ডক্টর সাহেবের সঙ্গে অনেক
দুষ্টুমিও করেছি। ওর বোধহয় একটু গ্যাস্ট্রিক আলসারের সমস্যা ছিল বলে ওর টেবিলের ড্রয়ারে ফ্রেপটিন, ডাইজেস্টিভ এইসব বিস্কিট রাখা থাকতো। তো আমরা একদিন দেখে ফেলেছিলাম, এই মাঝে মাঝেই স্যার যখন থাকতেন না, আমরা এদিক ওদিক গিয়ে ওই কৌটো খুলে 2-4টে বিস্কুট খেয়ে নিতেন। তো সেইখানে মনে আছে আমাদের জুনিয়র এক ছাত্র, তার একটা কথা, মানে ডক্টর সাহেবের সঙ্গে কেউ যে এইভাবে কথা বলতে পারে আমরা ভাবতেও পারিনি, যে ছাত্র হিসেবে ডক্টর সাহেব তাকে খুব ধমকাচ্ছে, কি হে তোমাদের বয়সে আমরা কি না করেছি। সেও গম্ভীরভাবে বললো, স্যার আপনারা তখন ভালো ভালো জিনিস খেতেন, একদম খাঁটি খাঁটি ঘি, হ্যাঁ আমরা এখন সব ভেজাল খেয়ে খেয়ে বড় হচ্ছি, আমাদের কি আর অত ক্ষমতা আছে। তবে ডক্টর সাহেব সঙ্গে সহকর্মী হিসেবে যে ফিল্ড ওয়ার্কে যাওয়ার সৌভাগ্য হয়েছে, সেখানে গিয়ে আমি দেখেছি ভদ্রলোক ফিল্ডে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি কীভাবে নিজে দেখতে পান এবং ছাত্রদের ডেকে ডেকে দেখান। প্রথমে আমাকে ডেকে দেখাতেন, তারপর বলতেন ডাকো ওদের, ডাক ছাত্রদের দেখে তো কোথায় বহরাগোড়া, কোথায় এএমডির ক্যাম্প, এইসব জায়গায়। তো সত্যি সেই সব স্মৃতি সে কি আর ভোলা। এটাই খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এবার আমরা আনন্দবাবুর থেকে আসবো প্রবীরবাবুর কাছে। স্যার, আপনিও তো ডক্টর শাহকে পেয়েছেন, তো আপনাদের সময় কিছু স্মরণীয় গল্প বা ঘটনা আপনারা ছাত্র হিসেবে যখন দেখেছেন ডক্টর শাহকে, তো যদি কিছু বলেন। হ্যাঁ, আসলে ডক্টর শাহকে নিয়ে বলা শুরু করলে তো রাত কামড়ে যাবে। কারণ মানে আমরা যখন ছাত্র ছিলাম, মানে ওনাকে নিয়ে ঘটনা ছিল, তাছাড়া ওনাকে নিয়ে প্রচুর গল্প প্রচলিত ছিল। আচ্ছা, কিছু হচ্ছে এক্সাক্ট ঘটনাটাই ওকে একজন আরেকজনকে বলতে, আবার তার মধ্যে কেউ কেউ নিজের মনের মাঝে দিয়েও মেশাতো একটু নুন মরিচ মিশিয়ে। হ্যাঁ, কিন্তু ওনার মানে ডক্টর স্যার তো অনেকগুলো দিক ছিল। প্রথমত আনন্দ এক্ষুনি যেটা বলছিলেন সেটা আমি একেবারেই একমত। ডক্টর স্যার খুব বড় অরেটার ছিলেন, এটা ঘটনা। কিন্তু উনি ক্লাসে যেটা পড়াতেন প্রকৃত অর্থেই ছবির মতো পড়াতেন। মানে আমি আজকে যদি এক্ষুনি কেউ আমাকে বলে অপটিক্যাল মিনারোলজি ক্লাস নিতে হবে, এক্ষুনি ক্লাসে চলে যাবো চকাতে। এবং উনি যখন আমাদের পড়িয়েছিলেন তখন ওই 2-1 হয়তো বইটা একটু উল্টে পাল্টে দেখেছি, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, যেমন আমরা পার্ট 1-এ যখন ইগনিয়াস পেট্রোগ্রাফি পড়েছিলাম তখন উইলিয়াম স্টার্নার গিলবার্টের বইটা মুখস্থ করেছি। এবং মানে পরীক্ষার খাতাতে হয়তো এই রকের অ্যাক্সেসরি মিনারেল ওই রকের ঘাড়ে চলে গেছে, তাও হয়েছে। কিন্তু তারপরে ডক্টর শাহর কাছে যখন পেট্রোজেনেসিস পড়লাম থার্ড ইয়ারে এসে, তখন আমার যেটা পার্সোনালি খুব আফসোস হয়েছিল যে এই ক্লাসটা যদি আমি পার্ট 1-এ করতাম তাহলে আমি ইগনিয়াস ফুল মাস হতাম। মানে উনি এমনভাবে পড়িয়েছিলেন তখন মনে হচ্ছে যে ইগনিয়াস পেট্রোলজিটা কোনো ব্যাপারই না। মানে আমি একটা মাইক্রোস্কোপে দেখে একটা টেক্সচার দেখে এটাও বলে দেওয়া যাবে টেন্টেটিভলি মানে মিনারেলটার কম্পোজিশন, এতটাই সায়েন্টিফিক একটা অ্যাপ্রোচ আছে। এবং উনি আমার বহু সাবজেক্ট পড়েছিলেন, টেকটনিক্স, অপটিক্যাল, পেট্রোজেনেসিস, পরবর্তীকালে জিওকেমিস্ট্রি, জিওস্ট্যাটিস্টিক্স তো উনি পড়াতেন। আর আরেকটা জিনিস যেটা মানে ওনার সঙ্গে আমাদের প্রথম দেখা, আমাদের ব্যাচে পার্টিকুলারলি হাওড়া স্টেশনে বড় গড়ির নিচে। আচ্ছা, এটা ফিল্ডে গেছে। তার আগে স্যার বাইরে ছিলেন, আমাদের তখন ক্লাস 9। উনি আর গরিবও আমাদের সাউথ ইন্ডিয়া ফিল্ডে নিয়ে যাবে। সাউথ ইন্ডিয়া মানে সাউথ ইন্ডিয়ায়, মানে যে ম্যাড্রাস থেকে শুরু হয়েছিল কোলারে শেষ হয়েছিল, পুরো সাউথ ইন্ডিয়াটাই ঘুরেছিলাম স্যারের সঙ্গে। আর স্যার সঙ্গে থাকার জন্য সেরকম ব্যবস্থা ছিল আমাদের প্রত্যেকটা জায়গাতে, মানে প্র্যাকটিক্যালি রাজার হালে। মানে আমি আর কখনোই ওইভাবে ফিল করি না। মানে আমরা আমাদের মনে আছে
মাইসোরে যখন ফিল্ড করেছিলাম তখন বেসিক্যালি কতগুলো অ্যাম্বাসেডার কনভয় গেছিলাম, মানে আমরা এক একটা গাড়িতে 3 জন করে গেছিলাম ছাত্ররা, 20 জন ছাত্র। আচ্ছা। হ্যাঁ, 8টা না 9টা গাড়ি ছিল। আর সেটা সেই যুগে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ। মানে আমি ফিল্ড থেকে পাথর ভেঙে নিয়ে এসে পায়ের কাছে হ্যামারের পাথর রেখে গাড়িতে বসে আসছি, মানে এইরকম ভাবে ফার্স্ট ইয়ারে ফিল করছি। তা স্যারের সঙ্গে প্রথম দেখা হচ্ছে সে বড় ঘরের নিচে, দেখলাম স্যার সঙ্গে একজন এসেছিলেন, একটা বড় ট্রাঙ্ক আর একটা বড় হোল্ডার নিয়ে ওখানে রাখলো। তো স্যারকে সকলেই, মানে তার আগে ওনার নামটা শুনেছে এবং ডিপার্টমেন্টের সকলেই খুব ভয় করতো। হ্যাঁ, তা ঠিক আছে, গৌরীবাবু এলেন, ট্রেনে ওঠা হলো। তো পরের দিন সকালবেলা আমরা ম্যাড্রাস মেলে যাচ্ছিলাম, পরের দিন সকালবেলা আমরা ফার্স্ট ক্লাসে গেছি স্যারদের সঙ্গে দেখা করতে। তো ডক্টর সাহেব প্রথম বললেন যে আমার সঙ্গে কি বই নিস, আর ফিল্ডে যাচ্ছি সঙ্গে বই নেব, এই ব্যাপারটাই আমাদের কাছে খুব অদ্ভুত লেগেছিল। তারপরে স্যার হঠাৎ আমাদের মনে একটা ক্লাইনোমিটার নিয়ে আসতে, ওই ট্রেনের মধ্যে উনি আমাদের ক্লাইনোমিটারের ব্যবহার ইউসেজেস উপরে উনি একটা বই পড়ছিলেন, সেটাকে বন্ধ করে তার উপরেই দেখালেন। ঠিক আছে। তারপরে মজাটা হলো দুপুরবেলা লাঞ্চের পরে আমাদের দেবাশিস মৈত্র ম্যানেজার ছিল, ও অনেকগুলো কলা কমলা নিয়ে এলো। আমরা সেকেন্ড ক্লাসে ট্রাভেল করছিলাম, সারা ফার্স্ট ক্লাসে। তো বললো যে গৌরীবাবু পাঠিয়েছি, তো আমরা খেয়েছি। বিকেলে আবার গেছি স্যারদের সঙ্গে দেখা করতে, গৌরীবাবু জিজ্ঞেস করেছেন যে এরকম কলা পাঠিয়েছিলাম, খেয়েছ? হ্যাঁ। ডক্টর শাহ হঠাৎ বই পড়ছিলেন, জানলার দিকে ইয়ে করে, মুখটা দেখা যাচ্ছে না। উনি বললেন যে কেমন ছিল? তো আমার সুজিত হঠাৎ বললেন ভালোই ছিল। উনি বইয়ের পেছন থেকে বললেন ভালো ছিল। তখন কেউ একটা বলেছে হ্যাঁ একটু টক ছিল। তখন স্যার বলে হ্যাঁ ওই জন্যই পাঠিয়েছি। গৌরীবাবুর অবস্থাটা হচ্ছে একদিকে ফার্স্ট ইয়ারের ছেলেরা আর একদিকে ডক্টর শাহ। তা গৌরীবাবু হঠাৎ স্যার দিয়ে তাকিয়ে বললো সঙ্গে কলা পাঠিয়েছিলেন, ওটা কি টক ছিল? স্যার ইনস্ট্যান্টলি বললেন হ্যাঁ ওটা তো কম্পেনসেশন। আমরা এই ফিল্ডে, ওই ফিল্ডটাতে প্রথম আমরা দেখেছিলাম, মানে স্যারকে তো সবাই খুব গম্ভীর হয়ে থাকে, কিন্তু ওনার সাংঘাতিক রসবোধ ছিল। আচ্ছা। আরেকটা ঘটনা না বললেই না, আমাদের একদম শেষ দিন কোলার গোল্ড মাইনে পরপর 2 দিন আমরা ফিল্ড করেছিলাম, এবং উনি সঙ্গে ছিলেন বলে আমরা একদম ডিপেস্ট পয়েন্ট পর্যন্ত গেছিলাম, যেখানে সোনার ওই ইটটা তৈরি হয়, সেখানে নিয়ে গেছিলাম, আমাদের হাতে এই ইটটা দিয়েছিল সোনার ইট। তা আমরা ঠিক গেস্ট হাউসের সামনে গাড়ি থেকে নামছি, স্যার হঠাৎ আমাদের যে ম্যানেজার অমিত চৌধুরী, ওকে বললো যে ম্যানেজার তুমি আজকে রাত্রে একটু স্পেশাল কিছু মিষ্টি টিষ্টির ব্যবস্থা করো, কারণ আজকে ক্যাম্প ফায়ার হবে। তো ক্যাম্প ফায়ার শুনে তো অমিত নেচে উঠেছে। তো স্যার হঠাৎ বলে না এটা তো গেস্ট হাউস, এটা এখানে ক্যাম্প ফায়ার হবে উইদাউট ফায়ার। তারপরে তো মানে ক্যাম্প ফায়ারে কেন আগুনটা জ্বালানো হয় ইত্যাদি এগুলো বুঝিয়ে বললেন, ক্যাম্পিংয়ের ব্যাপারটা। তারপরে সেই কোলার গেস্ট হাউসে সে বিশাল ডাইনিং হল, বুঝলেন তো, সেই ওদের যে ডাইনিং টেবিলটা সেটা মানে 30-32 জন বসতে পারে। মানে আমরা 20 জন ছাত্র, লক্ষ্মীদা, ডক্টর শাহ আর গৌরীবাবু, আমরা সবাই বসেছি, তার টেবিলটা কিন্তু পুরোটা ভরেন, এত বড় টেবিল। তা সেখানে বসার পরে ডক্টর সাহেব প্রথম বললেন যে তোমাদের কারোর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে? তো কেউ গান করছে, কেউ আবৃত্তি করছে, এরকম হলো। তাহলে ডক্টর শাহ ওনার সেই জিএসআইতে চাকরি করার একটা অভিজ্ঞতার কথা বলবেন, ওনার সেই ট্রাঙ্ক চুরি হয়ে গেছে। সেই ঘটনা বড় টলার পরে হঠাৎ গৌরীবাবু দিয়ে তাকিয়ে বলছেন যে এরকম তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নেই? তো গৌরীবাবু খুব গম্ভীরভাবে বললেন কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি বলে উনি আমাদের এই যে প্রথমবার ফিল্ডে নিয়ে গেছেন সেইটারই একটা খুব সুন্দর উপমা দিয়ে গল্প বললেন। এই 2 জন রাখালওয়ালা কতগুলো ছাগল চড়াতে নিয়ে গেছে। সেই ছাগলগুলো প্রথমে মানে হাঁটতেই পারছে না, সেখান থেকে আস্তে আস্তে হাঁটতে শিখে।
কিন্তু বলাটা খুব সুন্দর ছিল এবং মানে সবাই না খুব এত ভালোভাবে বলেছিলেন, সবাই খুব মন দিয়ে শুনেছে এবং গল্পটা যখন শেষ হয়ে গেছে তখন একদম পিন ড্রপ সাইলেন্স। জানি আর ডক্টর শাহ গরিবুদ্দি তাকে বললেন, স্বপ্ন দেখাটা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এইরকম ওনার সঙ্গে আমাদের অভিজ্ঞতা। এবং ওনার সম্পর্কে তো বলতে গেলে শেষ হয় না, মানে এত ঘটনা আছে ডক্টর সাহেব সম্বন্ধে কিছু বলে শেষ হয় না। এবং অভিজ্ঞতা আরেকটা ঘটনা হচ্ছে, আজকে ইউনিভার্সিটি হয়ে গেছে ঠিক এই যে ডিপার্টমেন্টটুকু এখনো আছে, সেটা কিন্তু ওই একটি মানুষের জন্য। আর আমার আরেকটা জিনিস মনে আছে, আমরা যখন স্যাপ ফেজ 2 পেলাম, যে এক্সপার্ট প্যানেল এসেছিলেন, সব দেখার পরে ওদের সব কমপ্লিট হয়ে গেছে, তখন মমতা রায় প্রিন্সিপাল ছিলেন। মমতাদি এসেছিলেন ডিপার্টমেন্টে, ওনাদের সঙ্গে কথা বলার পরে মমতাদি এমনি জিজ্ঞেস করলেন যেরকম আপনারা কেমন দেখলেন। তারা পরিষ্কার বললেন যে এটা তো দেখার কিছু নেই, এটা তো ডক্টর একে সাহার ডিপার্টমেন্ট, ফলে স্যাপ তো কন্টিনিউ হবেই। এটা মোটামুটি ডিসাইড, আর আমরা জাস্ট শুধু এটাকে ফর্মালাইজ করতে পরিষ্কার বলব। এবং ঠিকই আমি সেদিন দাঁড়িয়ে রিয়েলাইজ করেছিলাম যে সত্যি বলতে কি পরে কিন্তু আমাদের সেরকম আর কন্ট্রিবিউশন নেই যেটা নিয়ে আমরা ওনার ইয়েটাকে টেনে নিয়ে যেতে পারবো। এখনও ডিপার্টমেন্টটা দাঁড়িয়ে আছে ওই একটা মানুষের জন্য।